বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 21 দফা ঘোষণা করেছেন। সে বিষয়ে 21 দফার প্রশ্ন উঠেছে, কার কাছে এই দাবি করেছেন সে বিষয়ে, এবং ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন যে শীর্ষ বৈঠক হচ্ছে তার কি ফলাফলে কি হতে পারে। প্রথমেই আমি একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে, আপনারা জানেন গতকাল ভারত তৃতীয়বারের মতো একটি স্যাংশন নিষেধাজ্ঞা দিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ থেকে পাটের তৈরি পণ্য ভারতে যেতে হলে আর স্থল বন্দর দিয়ে যাওয়া যাবে না। যেখানে আমাদের পাট পণ্য ভারতে 99% যায় স্থল বন্দর দিয়ে, সেখানে 1% যায় হলো নদী পথে। তো সেখানে এখন যদি পাঠাতে হয় অনেক সময় সাপেক্ষ ব্যয়বহুল পথে পাঠাতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এর আগে দুইবার, একবার ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের রপ্তানি ভারতের উপর দিয়ে বিভিন্ন এয়ারপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে পাঠানো হতো, সেটা বন্ধ করেছে। তখন এই টাউট বাণিজ্য উপদেষ্টা বলেছিল এতে নাকি আমাদের কোনো ক্ষতি হবে না, ভারতেরই লস হবে। এরপর যখন আমাদের তৈরি পোশাক সহ আরো অন্যান্য রপ্তানি পণ্য, ভারতের রপ্তানি পণ্য স্থলবন্দর বন্ধ করে দিল, তখনও এই বাণিজ্য উপদেষ্টা বলেছে আমাদের তেমন কোনো ক্ষতি হবে না, ভারতেরই লস। একইভাবে গতকালকের এই পাট পণ্যের উপরে যে নিষেধাজ্ঞা, স্থলবন্দর ব্যবহারের যে নিষেধাজ্ঞা দিয়েছে, আজকে বলেছে এই বাণিজ্য অপদার্থ উপদেষ্টা এতে নাকি আমাদের কোনো সমস্যা হবে না। এদের এখন আমি ব্যক্তিগতভাবে অনেক ত্যক্ত এবং বিরক্ত। আর কত এদের নিয়ে মন্তব্য করবো, আবার নিজেরই এখন স্বভাব পরিবর্তন হয়ে গেছে। আমি এইরকম মানুষ না, মানুষকে ছোট করে কথা বলা, মানুষকে সম্পর্কে কুৎসা করা, এগুলো আমার পছন্দ না। তারপরেও এরা এতটাই উত্তক্ত করতেছে আমাদেরকে, এতটাই বিরক্ত করতেছে, অতিষ্ঠ হয়ে এদের সম্পর্কে মাঝে মাঝে দুই একটা কথা বলতে হচ্ছে। তো ভারত তার স্লো অ্যাকশন চালিয়ে যাচ্ছে। আরো অনেক টুলস আছে ভারতের কাছে, সেগুলো ব্যবহার করলে আমরা আসলে আবদ্ধ হয়ে যাব, চলারও পথ থাকবে না। সেই বিষয়ে হয়তো আমি ডোনাল্ড ট্রাম্প পুতিনের আলোচনার শেষ পর্যায়ে হয়তো বলতে পারি। যাই হোক, আপনারা হয়তো জানেন এবং শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 দফা ঘোষণা করেছে। আমাকে এটা অনেকে প্রশ্ন করেছে
আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী তো নিজেকে বৈধ প্রধানমন্ত্রী মনে করেন না, তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং ইউনূস অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করে আছে। তাহলে এই 21 দফা কার দাবি কার কাছে করেছে? এটা একটা যৌক্তিক প্রশ্ন। সেজন্য আমি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখেন, এর প্রথমেই বলা আছে যে প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই অবৈধ দখলদার ইউনূসের পতন এবং উৎখাত করা, তাকে এই সরকারকে উৎখাত করা। এটা হলো প্রথম কথা। এখন এই যে 21 দফা দাবি, এর মধ্যে অনেক কিছু আছে, মামলা মোকদ্দমা, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, সমস্ত বিষয়গুলি। এখন আমরা যে সমস্ত সারা জাতি যেসব বিষয়ে সাফার করতেছে, গণতন্ত্র, বাক স্বাধীনতা, সবকিছু মিলে আমরা যে একটা অরাজক পরিস্থিতির মধ্যে আছি, এগুলি থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে আমরা 5ই আগস্টের পূর্বে আমরা যেখানে ছিলাম, যেভাবে আমাদের উন্নয়নের ট্রেন দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল, যেভাবে আমাদের দেশটা গড়ে উঠতেছিল, সকল দিকটা, শিক্ষা, শান্তি, প্রগতি, সমস্ত দিক দিয়ে দেশে বিদেশে যেভাবে আমাদের অগ্রগতি হচ্ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার কথাগুলোই এই 21 দফায় সন্নিবেশিত করা হয়েছে। এখন এই 21 দফার মধ্যে অনেক দফা আছে, যেমন ইউনূসকে উৎখাত করতে হবে, একইভাবে সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, অবৈধ মামলা প্রত্যাহার করতে হবে, যে সমস্ত চাকরিজীবীদেরকে সিভিল, মিলিটারি, পুলিশ, সর্বক্ষেত্রে যে সমস্ত চাকরিজীবীদেরকে ফোর্স ডিসচার্জ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে ইলিগালি, তাদেরকে পুনর্বহাল করতে হবে। এবং আরো যে সমস্ত অসঙ্গতিগুলো ইতিমধ্যে যেগুলো করা হয়েছে, সেগুলিকে পুনর্স্থাপন করতে হবে। মূলত প্রথমেই বলেছি যে আমরা সেই আগের জায়গায় একই অবস্থা, 5ই আগস্টের পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এখন এই যে দিতে হবে, এগুলো কার কাছে? এগুলি কোনোটাই ইউনূসের কাছে না। ইউনূস তো কেউ না, সে একটা অবৈধ দখলদার, তার কোনো অথরিটি নাই এগুলি করার। আমরা তো প্রথমেই বলেছি, প্রধানমন্ত্রী তো প্রথমেই বলেছে ইউনূসকে উৎখাত, সরে যেতে হবে। তার মানে কি? বর্তমানে বাংলাদেশে বৈধ প্রতিষ্ঠান হচ্ছে, ব্যক্তি বা প্রতিষ্ঠান হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশ সেনাবাহিনী যেমন মহামান্য রাষ্ট্রপতির অধীন, তেমনি বিদেশি শক্তির বরাতে ইউনূসেরও কথা তাদেরকে শুনতে হচ্ছে। এখন এই দাবিগুলো হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে, কারণ তিনি একমাত্র বৈধ সাংবিধানিক রাষ্ট্রপ্রধান, নট সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান। সরকার প্রধান শেখ হাসিনা সাংবিধানিকভাবে, অতএব সরকার প্রধান রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে অ্যাপিল করতে পারে, এটাই নিয়ম। সেইভাবে এটা মহামান্য রাষ্ট্রপতির কাছেই এই দাবি জানানো হয়েছে। আর এখন যারা যেই সমস্ত বিদেশি শক্তি, বিদেশি রাষ্ট্র 5ই আগস্ট ঘটানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এবং যারা ঘটিয়েছে, আমাদের দেশের সরকারি, বেসরকারি, সিভিল, মিলিটারি প্রতিষ্ঠানগুলিকে বাধ্য করেছে তাদের কথা শুনতে, তারাই এখন
উঠে পড়ে লেগেছে কিভাবে এই ডেডলক থেকে বেরিয়ে আসা যায়। ইউনূসকে দিয়ে আর হচ্ছে না, ইউনূস কিছুই করতে পারবে না। ইউনূস যতক্ষণ থাকবে ততক্ষণই দেশ আরো নিচের দিকে যাবে, আরো অধপতন হবে সবকিছুর। তারা সেটা প্রকাশ করেছে। তাদের যে মাউথ স্পিচ আছে বিভিন্ন মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, তাদের মাধ্যমে তারা সেটা প্রকাশ করেছে। এখন তারা সশরীরে লম্পজম্প শুরু করেছে। আপনারা দেখবেন যে ট্রেসি অ্যান জ্যাকবসন, আমেরিকার চার্জ অ্যাফেয়ার্স বা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ব্রিটিশ হাই কমিশনার, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত, এরা বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রভাবশালী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতেছে। একটাই কাজ তাদের এখন, প্রত্যেকের মনোভাব জানা এবং তাদের ইনডাইরেক্ট মনোভাব পাস করা এবং সলিউশনটা কি সেটা দেখা। সলিউশন তো তারা জানে সলিউশন কি, তো এই যে ইন্টারাকশনগুলো করে তাদেরকে তাদের ভাবটা বুঝানো। শুধু এখানেই না, কলকাতা এবং দিল্লিতে, কলকাতা যেমন আমাদের কিছু সিনিয়র নেতা আছেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ, তাদের সাথে অলরেডি বিভিন্ন রাষ্ট্রদূত দেখা করেছে এবং তাদের সাথে জানতেছে তারা কি আওয়ামী লীগের অবস্থানটা কি, তারা কিভাবে এটার সলিউশন চায়, কি করতে চাচ্ছে। প্লাস রাষ্ট্রদূতরা যারা দিল্লিতে বসে আছে, তারা ভারত সরকারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের বার্তা দিচ্ছে এবং ভারত সরকার সেইভাবে প্রধানমন্ত্রীর মতামত নিয়ে তারা সেটা আবার পাস করতেছে। এই এখন শাটল ডিপ্লোমেসি চলতেছে দেশে এবং বিদেশে, একটা সলিউশন। এই অবস্থায় জনে জনে তো আর বলা যাবে না, এখানে তো অনেক স্টেক হোল্ডার, সবার জন্য একবারে মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থানটা দেশের মানুষ, প্রথমে হলো বাংলাদেশের জনগণ, মহামান্য রাষ্ট্রপতি, সেনাবাহিনী, সরকারি বেসরকারি সরকারি প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং সকল পেশার মানুষকে, মানুষের সামনে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরা। একই সাথে যারা বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রভাবশালী প্রতিষ্ঠান এবং দেশগুলো আছে, তাদের কাছে এই জিনিসটাকে তুলে ধরা। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি উই ওয়ান্ট। সো এখন এইটার ভিত্তিতে কাজ হবে, এইটার ভিত্তিতে কাজ হবে। এটার অগ্রসরের উপর এটা আরো ছোট হয়ে আসবে, এটার সাথে আরো যোগ হবে, এটা আলোচনার প্রেক্ষিতে ডেভেলপমেন্টের উপর নির্ভর করে যে কখন কোন জিনিসটা আরো যুক্ত হবে। এখন হয়েছে শেষের শুরু। যে ক্যাওয়াটিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমি সবসময় একটা কথা বলেছি, যে মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি, সঠিক ব্যক্তি, তিনি এখন সকলের গলায় আটকে গেছেন। ওনাকে হজমও করতে পারতেছে না, ওনাকে উপেক্ষাও করতে পারতেছে না। সো এখন সবাই রিয়ালিটি রিয়েলাইজ করতেছে। সো 21 দফাতে দিয়েছে, এটাই শেষ না, এটা একটা প্রাথমিক অবস্থান, এটার আরো উন্নত ফর্ম আছে, সেটা সামনে আসবে, এটাও ছোট হয়ে আসবে, সামনে আসবে। মূল জিনিসটা যে আছে সেটার, এটা হলো 1 দফা। ইউনূস সরে গেলেই সমস্ত সমস্যা সমাধানের
দরজা খুলে যাবে, সেই দিকেই আগাচ্ছে, সময়ও বেশি নিবে না। আপাতত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের 21 দফা নিয়ে এইটুকুই কথা। আপনারা জানেন সারা বিশ্ব এখন তাকিয়ে আছে শুক্রবার আমেরিকার একটি অঙ্গরাজ্য, যেটি একসময় রাশিয়ার ছিল, আলাস্কার দিকে। আলাস্কা আমেরিকা, এখন আমেরিকারই অংশ। আমেরিকা 49তম প্রদেশ, আমেরিকার অঙ্গরাজ্য। প্রেসিডেন্ট পুতিন বা রাশিয়ার প্রেসিডেন্ট সাধারণত তৃতীয় কোনো স্থানে বসেন। যদি কখনো সফর আবেদন প্রদান হয় যে না, প্রেসিডেন্ট পুতিন আমেরিকাতে গিয়েছে, ফিরতি প্রেসিডেন্ট ক্লিন্টন ইয়াতে আসলো, রাশিয়াতে আসলো, মস্কোতে আসলো, বিষয়টা ওইরকম না। বিষয়টা হলো যে থার্ড পজিশনে বসলে তখন আর কারো বাড়িতে কারো আবার ফিরতে যাওয়ার বাইন্ডিংসটা থাকে না, কূটনৈতিক রেওয়াজ। কিন্তু এবার প্রেসিডেন্ট পুতিন ট্রাম্প আলাস্কার কথা বলাতে প্রেসিডেন্ট পুতিন রাজি হয়ে গেছে। এটার মধ্যে একটা উদ্দেশ্য আছে। আলাস্কা ছিল রাশিয়ার অংশ, অনেক বড় একটা জায়গা, বাংলাদেশের প্রায় 11টারও বেশি সাইজ গুণ বড় আলাস্কা। এই অঙ্গরাজ্যটা মানুষ মাত্র 7.5 লাখ। 1867 সালের 30 মার্চ রাশিয়ার তৎকালীন সম্রাট টিসার আলেকজান্ডার II এটা আমেরিকার কাছে বিক্রি করে দেয়। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল অ্যান্ড্রু জনসন। এটা 30 মার্চ 1867 সালের কথা। মাত্র 7.2 মিলিয়ন বাংলাদেশি টাকায় ওই সময়ে 7.2 মিলিয়ন মানে প্রায় 73 কোটি টাকার মতো বাংলাদেশি টাকায় ওই সময়। এখন সেই টাকা হলো মাত্র 2000 কোটি টাকা। ওই 7.2 মিলিয়ন তখনকার, এটা ইন্টারন্যাশনাল একটা রেশিওতে হিসাব করলে আসে 2000 কোটি টাকা। তার মানে 73 কোটি টাকা বেড়ে এখন 2000 কোটি টাকা হয়েছে। এই দামে এটা বিক্রি করেছে। তো 7.2 মিলিয়ন তো খুব বেশি টাকা না, রাশিয়ার জন্যও খুব যে বেশি ছিল তাও না। কিন্তু কেন রাশিয়া তার সম্পদ সে বিক্রি করে দিল? এটা বিক্রি করছে এই কারণে, দুইটা কারণে। এটা রাশিয়ার একটা বার্ডেন, এত দূরে। এটা হলো একটা বেরিং স্ট্রেইট, মানে একটা প্রণালী আছে নদীর মতো। এটা 2 মাইল হইল এটার চওড়া। এটা আমেরিকান সাইডে পড়ছে। তো ওইটা মেনটেনেন্স করার জন্য আলাদা খরচ করতে হয়, লোকজন মারা যায়। রাশিয়ার অর্থনৈতিক অবস্থা অত ভালো না। সো এটা বেটার হলো যে এটা ছেড়ে দেওয়া। আমেরিকাকে প্রস্তাব দিল, আমেরিকা তখন এটা কিনে নিয়ে গেল। এখানে কোনো শত্রুতা নাই, এটা খুব অ্যামিকেবলি একটা ডিল, ইটস এ বিজনেস ডিল। আমি আমার জমি বিক্রি করব, আরেকজনে কিনে নিয়ে গেছে, ফিনিশ। কিন্তু পুতিন আবার একটু অন্য মানসিকতার লোক। পুতিন হলো এতটা রাশিয়ান যে রাশিয়ার হিস্ট্রিতে খুব, যখন হিস্ট্রি লেখা হবে, আধুনিক হিস্ট্রি লেখা হবে, তখন পুতিন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে থাকবে যে এত বড় দেশপ্রেমিক, এত গভীর দেশপ্রেমিক রাশিয়ার হিস্ট্রিতে খুব কম আছে।
সে পুতিন কেন সেখানে যাবে, পুতিনের একটা মোহ আছে, ওখানে একটা আকর্ষণ আছে। কারণ তার লক্ষ্য হলো যে 91 সালে যে গর্বাচভ, মিখাইল গর্বাচভ আমেরিকার এই ডিপ স্টেটের পাল্লায় পড়ে, প্রেসিডেন্ট রিগানের পাল্লায় পড়ে যে রাশিয়াটাকে তছনছ করে দিল, সারা পৃথিবীটাকে তছনছ করে দিল, গ্লাসনস্ট এন্ড পেরেস্ট্রয়িকা এই ফর্মুলা দিয়ে, সাথে সাথে এক সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র হয়ে গেল। তো পুতিনের একটা মাথার মধ্যে আছে এগুলিকে সে দখল করবে না, কিন্তু ইউনিয়ন স্টেট করবে। ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম 27টা দেশ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন, তো এই 15টাকে নিয়ে পুতিনের এটা হলো প্রাইমারি। আর ফাইনাল কি হইল, ভ্লাদিভস্টক থেকে পর্তুগালের লিসবন পর্যন্ত, এটা হইল ইউরোশিয়া, তার একটা গ্রেটার ইউরোশিয়া করার একটা প্ল্যান। তো সাতদিন সে বাঁচে কিনা, সে কতদিন থাকবে সেটা আল্লাহই জানে। ওইটা হলো তার ফাইনাল এইম। বাট তার প্রাথমিক লক্ষ্য হলো যেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে সেটাকে যার যার নাম সেইটাই সবই ঠিক থাকবে, কিন্তু আমরা ইউনিয়ন স্টেট হব। এইটার জন্য সে কাজ করতেছে এবং সেটা অনেক অনেক এগিয়ে গেছে, যার মধ্যে প্রাথমিকভাবে বেলারুশকে সে সাথে পেয়েছে। এরকম আরো অনেক আছে, যেমন কিরগিজস্তানকে পাবে। এরকম অনেক রাষ্ট্র অলরেডি আগ্রহ বেড়ে গেছে। কয়েকটা আছে এরা একটু তাল বেতাল করে, এগুলি হয়তো একটা সময় পুতিন দেখবে যে মেজরিটি যখন ঠিক হয়ে গেছে তখন হয়তো ফোর্স অ্যাপ্লাই করে এগুলি করে নিবে। যাই হোক, তো পুতিনের একটা হলো যে আমার জমি আমার পূর্বপুরুষরা ছেড়ে দিছে, সেখানে আমার যাওয়ার যেই সুযোগ, এটা আমি হাতছাড়া করব না। সে তার আত্মতৃপ্তির জন্য এই প্রস্তাব গ্রহণ করেছে আলাস্কা যাওয়ার। ওখানে গিয়ে সে ফিল করবে। এবং আপনারা হয়তো কেউ কেউ জানতে পারেন যে ইউক্রেনে যখন অপারেশন শুরু হলো তখন আমেরিকার বাইডেন যেভাবে চাপ দিয়েছিল প্রথম, তখন কিন্তু আমেরিকার এই সাবেক প্রেসিডেন্ট, বর্তমান সিকিউরিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং ইউনাইটেড রাশিয়া যে পলিটিক্যাল পার্টি, যেটার থেকে পুতিন রাজনীতি করে না, কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড না, কিন্তু পুতিন যেই দলের থেকে নমিনেশন নেয় প্রেসিডেন্ট হওয়ার জন্য, সেটা হলো ইউনাইটেড রাশিয়া, সেটার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ, সে কিন্তু 2022 সালের জুলাই মাসে একটা কথা বলে ফেলছে, বেশি বাড়াবাড়ি করলে আমরা আমাদের আলাস্কা ফেরত নেব, তোমাদের টাকা বর্তমান বাজার মূল্যে আমরা ফেরত দিয়ে দেব, আমাদের আলাস্কা আমরা ফেরত নেব। এরকম একটা চিন্তা কিন্তু এদের মাথায় আছে, হয়তো পুতিনের মাথায়ও আছে। পুতিন এখানে গিয়ে সেই চিন্তাটাকে হয়তো আরো জাগ্রত করবে, আরো ফিল করো যে আমার ল্যান্ডে আমি আসছি। এখন কিন্তু পতাকা উঠতেছে আমেরিকার, যদিও এই পতাকা খুব সেরিমনিয়ালি আনুষ্ঠানিকভাবে আমেরিকার পতাকা উঠেছে, রাশিয়ার পতাকা নেমেছে। সেই 1867 সালেই 18ই ফেব্রুয়ারি না 18ই সম্ভবত অক্টোবরে 18ই অক্টোবর, মার্চের 30 তারিখে তারা বেচা কেনা করলো, আর হ্যান্ড ওভারটা হলো 18ই অক্টোবরে। যাই হোক, তো এখন এই যে বিশ্ব দুই শক্তি, দুই পরাশক্তি, কেউ কারোর হচ্ছে খাটো না, দুইজনকে নিজকে সেরা মনে করে। এখন ট্রাম্প প্রথমে নির্বাচনের আগে অনেক কথাবার্তা বলছে, পুতিনের বন্ধু, পুতিন এইটা থাকলে হইতো না, এটা না সে না। প্রেসিডেন্ট হওয়ার পরে সে প্রথম একটু নরমেই পুতিনের সাথে ইয়ে করছে। পুতিনও যে ওরা যেভাবে আচরণ করে, পুতিনও সেভাবে আচরণ করে। কিন্তু মাঝখানে ট্রাম্পের তো ঠিক নাই, আমি তাকে পাগলা রাজা বলি। সকালে বলে এক কথা, বিকালে বলে এক, আজকে বলে এটা, 2 দিন পরে বলে আরেকটা। ঠিকই সে গরম হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল, স্যাংশন দিবে রাশিয়ার উপরে যদি সিজফায়ার না করে।
তো রাশিয়া তো এক কানে শুনে আরেক কানে বের করে দেয়, তার যেটা করার সে সেটাই করতেছে, সেটাই করবে। ট্রাম্প একজন তার কলিগ, শক্তিশালী কলিগ, একমাত্র ট্রু কম্পিটেন্ট, সেই হিসাবে তার একটা অনার আছে, সেই অনার দেওয়া। ট্রাম্পও দেয় পুতিন সম্পর্কে সে কোনো বাজে শব্দ ব্যবহার করে না, যেটা বাইডেন করত। বাইডেন পুতিনকে বাস্টার্ড বলেছে, বুচার বলেছে, অনেক কিছু বলেছে। রাজা মানে আনপার্লামেন্টারিয়ান যত ল্যাঙ্গুয়েজ আছে, ওয়ার্ড আছে, সেই বিং এ পলিটিশিয়ান, সিজন পলিটিশিয়ান, এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান, সেই সব ব্যবহার করছে পুতিনকে একটা সাকটারও উত্তর দেয় নাই। পুতিন শুধু মাঝে মাঝে আমাকে প্রশ্ন করলে হেসে বলতো, হি ইজ এ গ্রেট পলিটিশিয়ান, সিজন এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান, ভাস্ট এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান, এইটুকুই বলতো। এইটা দিয়ে লজ্জা দিত। সো ট্রাম্প সেই ধরনের ব্যক্তিগত আক্রমণ করেনি, কিন্তু ট্রাম্প শেষ পর্যায়ে অধৈর্য হয়ে গেছে। সে এইটুকু মন্তব্য করেছে যে পুতিন কথা বলার সময় মিষ্টি মিষ্টি বলে, কিন্তু কাজ তো সে করে না, এটা সে বলেছে। এখন সে তাকে আলটিমেটাম দিছে যে 50 দিনের মধ্যে যদি চুক্তি না হয় তাহলে পুতিনের উপরে কড়া স্যাংশন দিবে। এখন এটা বলে আবার এটাও বলছে যে স্যাংশন দিয়ে লাভ কি, স্যাংশন দিয়ে তো কোনো কাজ করে না, স্যাংশন তো দেওয়াই আছে, সব মিলে 18,000-এর উপরে স্যাংশন দেওয়া আছে রাশিয়ার উপরে, স্যাংশন তো কাজ করে না, রাশিয়ার তো কোনো গতি হয় না, সে তো আরো উপরে যাইতেছে অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে। তো এখন এইটাকে এখন আরো রাগ করে আরো কমে আনছে 10 দিন, যেটা গত 8 তারিখে শেষ হয়ে গেছে। 10 দিন সময় দিয়েছে, 10 দিনের মধ্যে যদি চুক্তি না হয় তাহলে আমি স্যাংশন দেব, কড়া ব্যবস্থা নিব। ওই থ্রেট দেওয়ার পরে রাশিয়া কি করলো, তার পারমাণবিক যে চুক্তি ছিল সেটা বাতিল করে দিল, যে এক দেশ আরেক দেশের দিকে মিসাইল তাক করাবে না, আগে যেবার নামানো ছিল সেটা কেউ কারোর দিকে তাক করাবে না, সেটা ক্যান্সেল করে দিল। এটা একটা চাপে পড়লো ট্রাম্প সাহেব, তার তো পাত্তাই দিল না, উল্টা অ্যাকশন নিল পুতিন। এখন সে জায়গা মতো আসছে, যে বলতেছে যে ঠিক আছে আমরা বসি। কেন বসার প্রশ্ন আসলো? বসার প্রশ্ন আসলো আগামী 31শে আগস্ট চায়নায় এসসিও শীর্ষ সম্মেলন আছে। সেখানে পুতিন, মোদি, শি জিনপিং শীর্ষ সম্মেলন আছে। এই যে এর মধ্যে যে মোদির উপরে বা ইন্ডিয়ার উপরে যে তেল কিনে এই জন্য আরো 25% ট্যাক্স বাসাইলো, এটার জন্য পুতিনের একটা ব্যাড ফিলিংস আছে যে আমার তেল কিনতে যায় ভারত এখন বিপদে পড়ছে। সো তার এখানে করণীয় আছে, এটা সে কি করবে সেটা সে জানে কি করবে। আর ভারত সরাসরি স্ট্যান্ড নিয়েছে, আমরা রাশিয়ার সাথে যে আমাদের ঐতিহাসিক সম্পর্ক, রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু, বিপদের বন্ধু, আমরা কোনো অবস্থাতেই তার সাথে বন্ধুত্ব নষ্ট করব না, ব্যবসা বন্ধ করব না, আমরা এগুলি করে যাব, কাম হোয়াট নেই, যা হওয়ার হবে। আমরা আমেরিকার সাথেও বন্ধুত্ব চাই, এবং সেটা তারা করতেছে। রাশিয়া কখনো বাধা দেয় নাই যে তুমি আমার বন্ধু থাকলে, এটা কোনো দেশের জন্যই করে না যে বন্ধু থাকলে আমেরিকার সাথে এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না। কিন্তু আমেরিকার খাসালত হইল যে তুমি আমার বন্ধু হইতে হইলে তুমি এটা করতে, আমি যাকে শত্রু মনে করি তুমি তাকে শত্রু মনে করো, তার সাথে আমি এটা করতে পারবা না, ওইটা করতে পারবা, সব কন্ডিশন দিয়ে বসে থাকে। তো ভারত অলরেডি বড় বড় স্ট্যান্ড নিয়ে ফেলছে। একটা চুক্তি ছিল সেটা স্থগিত করে দিয়েছে, প্রায় 32,000 কোটি রুপি, বাংলাদেশি টাকায় প্রায় 40,000 কোটি টাকার, 42,000 কোটি টাকার একটা পারচেজ, একটা ক্রয় চুক্তি। সেখানে কিছু বিমান আছে, কিছু অস্ত্র আছে, স্থগিত করে দিয়েছে কাউন্টার। এবং অলরেডি ভারত সেই ব্রিটিশ আমলের দেশীয় পণ্য ব্যবহারের যেই জাগরণ সেটা তারা শুরু করে দিয়েছে। বিশেষ করে আমেরিকার পণ্য বর্জন অলরেডি শুরু হয়ে গেছে। সো এখন কথা হচ্ছে এই দুইজন ওখানে বসে কি করবে? দুইটা জিনিস, হয় দুনিয়া শান্ত হবে, না হয় কঠিন পরিস্থিতির মুখে পড়বে দুনিয়া।
এটা ট্রাম্প বোঝে। ট্রাম্প বলে ভারতকে যে গরিব অর্থনীতি গর্তের মধ্যে যাচ্ছে, চালুনি বলে সুই তোর পিছনে ছেদা বা ছিদ্র। যেখানে নিজের দেশের কোনো খবর নাই, তার জিডিপির 130% উপরে যার লোন দেনা $37 ট্রিলিয়ন, প্রতিদিন প্রায় $14 বিলিয়ন তাকে লোন করে তার সরকার চালাতে হয়। তো ভারতের তো সেই অবস্থা নাই। ভারত আমেরিকার থেকে গরিব, লিভিং স্ট্যান্ডার্ড অনেক লো। তো তার তো এই দেনা নাই যে প্রতিদিন লোন করে তার সরকার চালাইতে হচ্ছে। ভারতের লোন আছে 55% মতো, কিন্তু আমেরিকার মতো 130% না। সো ওই হিসাব করলে ভারত অনেক বেটার পজিশনে আছে আমেরিকার থেকে অর্থনৈতিকভাবে। শুধু তাই না, বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি। সেই রকম একটা দেশকে, বিশ্বের লার্জেস্ট ডেমোক্রেসি, লার্জেস্ট পপুলেশন, তাকে তোয়াক্কা না করে সে ফালতু একটা কথা বলে দিল। তো এগুলির তো একটা ইফেক্ট আছে, এফেক্টও আছে। সো এখন পুতিনের সাথে যদি তার সমঝোতা হয়ে যায়, সমঝোতা তো আমি আগেই বলেছি, আপনারা হয়তো শুনেছেন আমার আগের অন্যান্য সময়ের বলে, পুতিন যেই জায়গা দখল করে বসে আছে সেই জায়গা নিয়ে কোনো কথা বলতে পারবে না। ইউক্রেন ন্যাটোতে যেতে পারবে না। ইউক্রেনের সামরিক বাহিনী থাকবে একটা সিম্বলিক, কাউকে আক্রমণ করার মতো কোনো শক্তি যেন তার না থাকে। সো আমার মনে হয় না এতটা মানবে। তারপরেও যদি ট্রাম্প এখন নোবেল পাওয়ার আশা, শান্তির দূত প্রতিষ্ঠা করার, নিজেকে প্রতিষ্ঠিত করার যেই আশা, সেই সব মিলে যদি পুতিনও কিছু ছাড় দেয়, হয়তো একটা নেগোসিয়েশন হতে পারে যে ঠিক আছে আমি আর আগাবো না, তুমি ন্যাটোর ব্যাপারটা করো আর এখানে যুদ্ধ শেষ। হয়তো অনেকগুলো মাথার উপরে বার্ডেন আছে, ভারতকে সেভ করার ব্যাপার আছে, সব মিলে। কারণ একটা এমিকেবল সেটেলমেন্ট হলেই কেবল সে তখন ভারত সেভ হয়ে যাবে। কারণ তখন আর এই রেস্ট্রিকশন থাকবে না, যারা রাশিয়ার থেকে কেউ তেল কিনতে পারবে না, গ্যাস কিনতে পারবে না, এগুলি তখন উঠে যাবে, তখন ফ্রি হয়ে যাবে ভারতের। আর তখন এটা থাকবে না, তখন অটোমেটিক্যালি এই 25% থাকবে না। তখন ভারত বেটার পজিশন থাকবে যে বাকি যে 25% করা হয়েছে সেখান থেকে আরো 5-10% কি কমানো যায়, এবং কমাতেই হবে। ভারত আমেরিকার কাছে খুব বেশি ঠেকা না, কিন্তু আমেরিকা তার জিওপলিটিক্যাল কারণে ভারতের কাছে অনেক ঠেকা। তো এই সুযোগে আবার যখন ভারতের সাথে টেবিলে বসতে হবে, এই সুযোগে ভারত অনেক কিছু আদায় করে নেবে। সেখানে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ বাংলাদেশ অনেকটা বিরাট বড় মাথা ব্যথা। এইরকম ভারতের সিচুয়েশনের মধ্যে যখন এখনো বাংলাদেশের উপরে তারা অ্যাকশন নেয়, তাহলে বুঝতে হবে যে ভারত কতটা বীতশ্রদ্ধ এবং কতটা অখুশি, অসন্তুষ্ট বাংলাদেশের এই ইউনূসের উপরে। তখন নেগোসিয়েশনটা বাংলাদেশকে নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন, যে তুমি বাংলাদেশ নিয়ে কোনো বাড়াবাড়ি করতে পারবে না, এটা আমার পেটের মধ্যে সমস্যা হলে আমার হবে, তোমার কোনো সমস্যা না। সো এই ধরনের জিনিসগুলি না হলে, আমেরিকা যদি না বলে যে না আমি আমার মতো করে করবো, আমি এটা মানবো না, এটা তো করতেই পারে। ভারত তার ছেড়ে দিবে না, ভারত তার রাস্তায় সে তার মতো করে হাঁটবে। এবং ওই এসসিও সম্মেলনে তিনজন বিশ্ব নেতার, পুতিন, মোদি, শি, এই তিনজন বিশ্ব নেতার জন্য আমেরিকা বিরোধী কোনো বড় ধরনের সিদ্ধান্ত না নেয়, তার জন্যই তারা তড়িঘড়ি করে ট্রাম্প স্টিভ উইটকপকে পাঠিয়ে এই আলোচনাটা করে এই পুতিনের সাথে বসা যায়, ওখানে সিরিয়াস কোনো যেন কিছু না হয়। তো সে এখন ডিফেন্সিভে চলে গেছে, সে আক্রমণাত্মক অবস্থায় নাই, সে আত্মরক্ষায় চলে গেছে ট্রাম্প। কারণ তারই বড় ক্ষতি হবে আলটিমেটলি। সে যদি বাড়াবাড়ি করে, সে তো এখন এই টেরিফ খেলা শুরু করছে। তো টেরিফ খেলা নিয়ে যদি সে বাড়াবাড়ি করে, তাহলে ব্রিক্স আছে, যার যে হোল ওয়ার্ল্ডের অর্ধেক অর্থনীতি কন্ট্রোল করে, ইন্ডিয়াকে হাত দেওয়া, ব্রাজিলের গায়ে হাত দেওয়া, রাশিয়ার গায়ে হাত দেওয়া, সাউথ আফ্রিকার গায়ে হাত দেওয়া, চীনের গায়ে হাত দেওয়া, মানে ওয়ার্ল্ডে একটা বড় ধরনের কেওয়াজ বাজানো। তো আমেরিকা বুঝতেছে যে না, তার ধমকে কাজ হচ্ছে না।
তাকে আত্মনিয়ন্ত্রণ করতে হবে, সাবমিসিভ হতে হবে, তাছাড়া তার কোনো বিকল্প নেই। সে একবার মার খাওয়া শুরু হইলে চতুর্দিক থেকে তারে ধরবে, সে সেটাও বুঝে। তো যাই হোক, লম্বা করে ফেলছি। সব মিলে শেষ কথা হচ্ছে, পুতিন ট্রাম্প শীর্ষ সম্মেলন বাংলাদেশের ওদিকের জন্য যাই হোক, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে বাংলাদেশ ভারতের সাথে সহ ওতপ্রোতভাবে জড়িত। এবং সেটা এই শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরে আমি আরেকটু কথা বলবো, দেখি কি হয়, বাকি সব তখন আলোচনা করা যাবে। আমি ফোরকাস্ট করে কোনো কথা বলতে চাই না। ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ।